আসসালামু আলাইকুম। খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। নিত্যপণ্যের আকাশচুম্বী দাম নিয়ে মন্ত্রীরা জনগণের সঙ্গে তামাশা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান। তিনি বলেন, নিত্যপণ্যের আকাশচুম্বী দামে জনগণ যেখানে দিশেহারা তখন সরকারের মন্ত্রীরা এসব নিয়ে তামাশা করছেন। শুক্রবার ৮ মার্চ সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এদিন ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় তারা দেশকে নতুন করে গড়া এবং গণতন্ত্র ফিরিয়ে আনার শপথ নেন। মঈন খান বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করার পরও বিএনপির নেতাকর্মীদের উপর নিপীড়ন অব্যাহত রেখেছে সরকার। এসব করে বিরোধী দলের আন্দোলন দমানো যাবে না। খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ দাবি করে মঈন খান বলেন, ভয় পেয়ে খালেদা জিয়াকে এখনও আটকে রেখেছে সরকার। তিনি আরও দাবি করেন, ক্ষমতা হারানোর ভয়ে দেশে গণতন্ত্র ফিরে আসুক সরকার এটা কখনোই চায় না। আমাদের বুঝতে হবে যে এই সরকার উন্নয়নের নামে আজকে পাকিস্তানে যেমন 22টি পরিবার সৃষ্টি হয়েছিল, আজকে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে একটি অলিগার্কির মাধ্যমে 220টি তাদের আশীর্বাদ পুষ্ট পরিবার তৈরি করে এই দেশের সমস্ত সম্পদ কুক্ষিগত করে নিয়েছে এবং সেই লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। উন্নয়নের নামে তারা করছে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি। কাজে আজকে তার ফলশ্রুতিতে দেখেছেন দেশের অর্থনীতি ধ্বংসের পথে, এদেশের জিনিসপত্রের দাম আকাশচুম্বী। সামনে রমজান, আপনারা মজার কথা শুনেছেন, সেই রমজান এদেশের মানুষ কিভাবে পালন করবে তার যে প্রেসক্রিপশন আজকে সরকার দিয়েছে, আমি সেটা উচ্চারণ করতে চাই না, এরকম লজ্জাজনক কথা। নতুন করে আমরা ছাত্রদল গঠন করেছি। এ সময় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি, ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না উপস্থিত ছিলেন। নারী নির্যাতন, লিঙ্গ বৈষম্য, বাল্যবিবাহ ও স্বাস্থ্যসেবার সংকট এবং কর্মে প্রবেশ, নিরাপত্তা ও সিদ্ধান্ত গ্রহণের মতো অধিকার প্রতিষ্ঠার অভাব থাকা সত্ত্বেও বাংলাদেশে নারীর উন্নয়ন চোখে পড়ার মতো। এই অগ্রগতি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও প্রশংসিত হচ্ছে। গত ১.৫ দশকে বাংলাদেশের শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণের হার 14% বৃদ্ধি পেয়ে 43% উন্নীত হয়েছে, যা ভারত ও পাকিস্তানের দ্বিগুণ। এটি দেশের অর্থনীতিতে বড় আশা দেখাচ্ছে। দেশের রাজনীতি, সামরিক ও বেসামরিক প্রশাসন, শিক্ষা, খেলাধুলা ও ব্যবসা বাণিজ্যে সর্বক্ষেত্রে নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করছে। দিন দিন তাদের সংখ্যা বাড়ছে। তবে বিশেষজ্ঞদের মতে নারীর উন্নয়নের পাশাপাশি বৈষম্য দূরীকরণে এখন নজর দেওয়ার সময় এসেছে। বাংলাদেশে নারীর এই অগ্রগতির মধ্যেই শুক্রবার ৮ মার্চ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবারের নারী দিবসের প্রতিপাদ্য হল নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দিবসটি উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। বিশ্বব্যাংকের মতে, যেসব দেশে শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণের হার বেশি হয় সেসব দেশের অর্থনীতির আরও শক্তিশালী হওয়ার প্রবণতায় থাকে। এর কারণ হল, যখন নারীদের শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ প্রদান করা হয় তখন তারা অর্থনীতিতে অবদান সম্পূর্ণভাবে রাখতে পারেন। এর মধ্য দিয়ে অর্থনীতিতে উৎপাদনশীলতা, উদ্ভাবন ও প্রতিযোগিতাকে ত্বরান্বিত করে। ফলে শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি একটি দেশের জিডিপিতে উল্লেখযোগ্যভাবে ভূমিকা রাখে। পিরোজপুরে বাস, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 7 জন নিহত হয়েছেন। বাস আর মোটরসাইকেল সংঘর্ষ হয়ে বাস পিছন থেকে অটোটা মেরে দেয়। অটোতে যে যাত্রী ছিল সবাই স্পট গাড়ি মনে হয় ব্রেক ছিল না, ওই আমরা অটো গাড়ি তো আনফিট, নাম্বার নাই, নাম্বার প্লেট নাই, ঠিক আছে। এইসব গাড়ি যদি এভাবে রাস্তায় চলে তাহলে তো এভাবে দুর্ঘটনা ঘটবে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 4 জন। শুক্রবার 8 মার্চ দুপুর 12:30টার দিকে সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নের পিরোজপুর চরখালী সড়কের ঝাউতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোহাম্মদ রেজওয়ান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি ব্রেক ফেল করে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। এতে ঘটনাস্থল থেকে আমরা 3 জনের মরদেহ উদ্ধার করি। এছাড়া আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে 4 জন মারা গেছেন বলে জানা গেছে। নিহতরা হলেন স্বপন, নাইম, হেমায়েত এবং খাইরুল। বাকি 3 জনের নাম জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুরের অভ্যন্তরীণ রুটের বাস ইন্দুরকানী উপজেলার বালিপাড়ার উদ্দেশ্যে ছেড়ে ঝাইতলায় এসে দুর্ঘটনার কবলে পড়ে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুজ্জামান বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত 7 জন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানানো হবে। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে নালায় কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 4 জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার 7 মার্চ বিকেলে 4:30টায় নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদের ইসলামী হাসপাতালের সামনের নালায় এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় দগ্ধ হয়েছেন ফাহাদ 20, জহির 28, মাসুম 30 ও নয়ন 31। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ ও পরিদর্শক এসআই নূর আলম আশেক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগ্রাবাদ ইসলামী হাসপাতালের সামনে নালায় কাজ করার সময় সিলিন্ডার ব্লাস্ট জনিত দুর্ঘটনায় দগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় 4 জনকে চমেক হাসপাতালের 36 ওয়ার্ডে ভর্তি করা হয়। সকলের অবস্থা আশঙ্কাজনক। সকলেই চিকিৎসাধীন। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, যখন তার দেশের অস্তিত্ব সংকটের মুখে পড়বে শুধুমাত্র তখনই রাশিয়া শত্রুর বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবে। তিনি তার দেশের পরমাণু অস্ত্রকে শেষ বিদায়ের অস্ত্র বলে এ নিয়ে হুঁশিয়ারিও দেন। দিমিত্রি পেসকোভ বলেন, রাশিয়ার যে সামরিক ডক্ট্রিন রয়েছে তাতে নির্দিষ্ট করে বলা রয়েছে যে রাশিয়া অথবা তার মিত্ররা যদি আগে পরমাণু হামলার শিকার হয় অথবা দেশের অস্তিত্ব যদি একেবারেই হুমকির মুখে পড়ে তখন রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে। বৃহস্পতিবার 7 মার্চ এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। পেসকোভ আরও বলেন, যদি কোনো কিছু আমাদের দেশের অস্তিত্ব হুমকি মুখে ফেলে তবে তখনই শুধুমাত্র পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে। বিষয়টি অত্যন্ত গুরুতর, একে হালকা করে দেখার সুযোগ নেই। এর আগে গত বছরের জুন মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, তার দেশের পরমাণু অস্ত্র ব্যবহার করার প্রয়োজন হবে না। তিনি তখন বলেছিলেন, পরমাণু অস্ত্র হচ্ছে দেশের সর্বশেষ সামরিক ব্যবস্থা। এছাড়া গত সপ্তাহে রাশিয়ার জাতীয় সংসদে দেয়া ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, আগ্রাসীদের স্মরণ করিয়ে দিতে চাই যে রাশিয়াকে পরাজিত করার সব রকমের চেষ্টা ব্যর্থ হবে এবং এর সম্ভাব্য পরিণতি কল্পনার চেয়েও ভয়াবহ হবে। সে সময় তিনি উল্লেখ করেছিলেন যে রাশিয়ার হাতে বিপুল পরিমাণ পরমাণু অস্ত্র মজুদ রয়েছে এবং সেগুলো মোতায়েন করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। এদিকে সুইডেনকে ন্যাটোর নতুন সদস্য করার একদিন আগে পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে নতুন করে এই হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটে ন্যাটো যোগদানের প্রক্রিয়া শেষ করে সুইডেন। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপরেই ন্যাটোতে যোগ দিতে আবেদন করে সুইডেন। প্রায় 2 বছর ধরে ব্যাপক আলাপ আলোচনার পর অবশেষে বৃহস্পতিবার সদস্যপদ পেল দেশটি। ধারণা করা হচ্ছে এতে ভূ-রাজনীতিতে চাপে পড়ল রাশিয়া। এবং নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের কুরিগায় 2টি স্কুল থেকে অন্তত 287 শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। বৃহস্পতিবার 7 মার্চ স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। বিবিসি এ খবর জানিয়েছে। এ খবরে বলা হয়েছে, সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে সমাবেশ করছিল। তখন কয়েকজন বন্দুকধারী মোটরসাইকেলে করে বিদ্যালয়ে ঢুকে পড়ে। এ সময় শিক্ষার্থীদের অপহরণ করে বন্দুকধারীরা। অপহৃতদের বয়স 8 থেকে 15 বছর পর্যন্ত। তাদের সঙ্গে একজন শিক্ষককেও অপহরণ করা হয়েছে। অপহরণকারী দলটি ডাকাত হিসেবে পরিচিত। কয়েক বছরে তারা শত শত মানুষকে অপহরণ করেছে। বিশেষ করে উত্তর পশ্চিমে বেশি অপহরণ করেছে তারা। কুরিগাসহ কাদুনা রাজ্যের গভর্নর উবাসানি বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের 187 জন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে।
স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকেও ১২৫ জন শিক্ষার্থীতে অপহরণ করা হয়েছে। তাদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী ফিরে এসেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারীদের গুলিতে একজন শিক্ষার্থী আহত হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজন শিক্ষক অপহরণকারীদের হাত থেকে পালাতে সক্ষম হয়েছিলেন। তার বরাতে বিবিসি জানায়, স্থানীয়রা অপহৃত বাচ্চাদের উদ্ধার করার চেষ্টা করেছিল, কিন্তু বন্দুকধারীরা তাদেরকে প্রতিহত ও একজন হত্যা করে। আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। জানুয়ারিতে এই দলটি ওই এলাকার এক স্কুলের অধ্যক্ষকে হত্যা করে তার স্ত্রীকে অপহরণ করে। আনসারু নিয়ন্ত্রিত এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। আনসারু বোকো হারামের একটি বিচ্ছিন্ন দল। এরা ২০১৪ সালে চিবোক শহর থেকে ২০০ জনেরও বেশি স্কুলছাত্রীকে অপহরণ করেছিল। নাইজেরিয়ার ক্রমবর্ধমান অপহরণ দমন করতে ২০২২ সালে একটি আইন পাশ করা হয়। সেখানে বলা হয়েছে মুক্তিপণ আদায় করা অপরাধ। এর জন্য ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে। কিন্তু এখন অবধি কোনো অপহরণকারীকেই গ্রেপ্তার করা হয়নি। এখনকার মতো খবর এখানেই শেষ করছি। পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।